আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ভারত বাংলাদেশকে অনুগত রাষ্ট্র হিসেবে দেখতে চায় বলে গণতান্ত্রিক অধিকার কমিটির দাবি, সংখ্যালঘু সম্প্রদায়কে আরও ভয়মুক্ত রাখার তাগিদ। সব স্তরে জবাবদিহিতা নিশ্চিত করে নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের আহ্বান, দলের কেউ অনৈতিক কাজ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। 18 বছরেও দখলমুক্ত হয়নি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল ইহসান, নামে বেনামে কোটি কোটি টাকা লোপাট। এবং ব্রিটেনে প্রচণ্ড ঝড়ে প্রাইভেট কারের ওপর গাছ পড়ে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী নিহত, টানা দুদিনের বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত প্রসঙ্গ। গণতান্ত্রিক অধিকার কমিটির কেন্দ্রীয় নেতা অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, কোনো বন্ধু রাষ্ট্র নয়, ভারত বাংলাদেশকে অনুগত রাষ্ট্র হিসেবে দেখতে চায়। অনুগত অবস্থা থেকে বের হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই ভারতে অপপ্রচার চলছে বলেও মন্তব্য করেন তিনি। সংখ্যালঘু সম্প্রদায় যেন ভীতির মধ্যে না থাকে, সরকারকে এই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। তাফিমুল ইসলামের রিপোর্ট। মোহাম্মদ ইউনূস আপনার শত্রু, সেই শত্রুকে চিনে নিন। দেউলিয়া হতে চলেছে আপনার দেশ। শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশ বিরোধিতার সুর। তথ্য যাচাই সংস্থা রিমোর স্কনারের প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি ভারতের 49টি গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ও গুজব ছড়িয়েছে। তারপরেও বাংলাদেশের কোনো ভারতের এই অপতথ্যের জন্য প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের মানুষ। বিবৃতি দিয়েছে 145 জন বিশিষ্ট নাগরিক। স্বৈরাচারের যে ফিরে আসার যে চক্রান্ত, সেটাকে যদি আমরা রুখে দিতে চাই, তাহলে আমাদের এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সেটা আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি, বিভাজনে আমরা যাতে বিভ্রান্ত না হই, এই চক্রান্তে যাতে আমরা সামিল না হই, আমাদের সেই ব্যাপারে তৎপর থাকতে হবে। ভারতের আয়ত্ত থেকে বাইরে বেরিয়ে যাওয়ার আশঙ্কা থেকেই এই অপপ্রচার বলে মনে করেন গণতান্ত্রিক অধিকার কমিটির কেন্দ্রীয় নেতা অধ্যাপক আনু মোহাম্মদ। এই ক্ষিপ্ত হওয়ার কারণটা হচ্ছে তারা বাংলাদেশকে যেভাবে পেতে চায়, অধস্তন, যে কথা বলবে না কিছু, তারা যা খুশি তাই করবে, সীমান্ত হত্যাকাণ্ড চালাবে, পানি দেবে না, রামপালের মতো প্রকল্প করবে, কিন্তু সরকার তারা যা বলবে সেই কথা মানবে। এবং হাসিনা সরকার সেটাই করেছে। হাসিনা সরকার নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য ভারত সরকার যা বলেছে তাই করেছে। তো হাসিনা সরকার চলে যাওয়ার পরে তাদের আশঙ্কা যে বাংলাদেশ বোধহয় অধস্তন অবস্থান থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে তাদের অর্থনৈতিক, রাজনৈতিক, কৌশলগত অনেক রকম সমস্যা হবে। এই আশঙ্কা থেকে তারা এটা করছে। সংখ্যালঘু সম্প্রদায় যেন সব ধরনের ভীতিমুক্ত থাকে, সেজন্য সরকারকে আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সব স্তরে জবাবদিহিতা নিশ্চিত হলে জনগণের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়া সম্ভব। সেজন্য জনগণের আস্থা অর্জনে কাজ করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার ফরিদপুরে বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান বলেন, দলের কেউ অনৈতিক কাজ করলে তার বিরুদ্ধেও কঠোর হতে হবে। আক্তার হোসেনের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপির দেয়া 31 দফা প্রস্তাবনা বিষয়ে সারা দেশে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালা করছে বিএনপি। ফরিদপুরে জনসম্পৃক্তি কর্মশালায় অনলাইনে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের ধ্যান ধারণা পাল্টেছে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে মানুষের আস্থা ধরে রাখতে হবে। ক্ষমতায় গেলে সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেন তারেক রহমান। মানুষের কিন্তু এখন চিন্তাধারা পাল্টেছে। এখন কিন্তু মানুষ জানতে চায়, দেখতে চায় যে আপনি বলছেন আপনি তার জন্য করছেন, তার জন্য আপনি কি করতে চান, কি কি করবেন আপনি, সেটি কিন্তু মানুষ
বুঝতে চায়, সেটি মানুষ জানতে চায়। কাজেই আমাদেরকে আমাদের 31 দফার মধ্যে এই কথাগুলোই কম বেশি বলা আছে। আমাদেরকে সেজন্য প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের কাছে যেতে হবে। আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। দলের কেউ ভুল করলে সতর্ক ও সংশোধন করার পরামর্শ দেন তারেক রহমান। প্রয়োজনে কঠোর হওয়ার কথাও বলেন তিনি। আমাদেরকে জনগণকে আস্থায় রাখতে হলে অবশ্যই আমাদের মধ্যে কেউ কেউ কিছু কিছু ভুল করছে, সেই ভুলগুলোকে তাদেরকে শুধরে দিতে হবে, অথবা তাদেরকে সতর্ক করতে হবে, তাদেরকে সাবধান করতে হবে। ক্ষেত্র বিশেষে আমাদেরকে আরো কঠোর হতে হবে। দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা। জনগণের আস্থা যদি, এই পুঁজি যদি নষ্ট হয়ে, পুঁজি যদি হাত পড়ে, তাহলে কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে। 31 দফা নিয়ে প্রান্তিক মানুষের কাছে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। পালিয়ে যেতে বাধ্য। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তীব্র শীত পড়েছে। এক সপ্তাহ ধরে কনকনে ঠান্ডা বাতাস বইছে। গত 3 দিন সূর্যের দেখা পাওয়া না গেলেও আজ সকালে সূর্য উঠেছে, তবে শীতের তীব্রতা কমছে না। উত্তরে হিমেল হাওয়ায় জবুথবু মানুষ। পঞ্চগড়ের শীত পরিস্থিতি নিয়ে জানতে রহমান মুকুলের কাছে যাচ্ছি। মুকুল, আপনি জানাবেন পঞ্চগড়ে আজকের তাপমাত্রা কত এবং সেখানে মানুষের জীবনযাত্রায় কোনো প্রভাব পড়ছে কিনা শীতের কারণে? আমি পঞ্চগড় থেকে বলছি। পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে এবং আজকে সকাল 6টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস থেকে 12.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখানে জীবনযাত্রার অবস্থা খুবই খারাপ। বিশেষ করে দিনমজুর এবং যারা নিম্ন শ্রেণীর আয়ের মানুষ, তারা সকালে এই কঠিন শীতের মধ্যেও তারা কর্মে বের হয়েছেন এবং পঞ্চগড়ে গত দুদিন ধরে একেবারেই সূর্যের মুখ দেখা যায়নি। আজকে সকাল 8টার পরে সূর্যের কিছুটা মুখ দেখা গেলেও এখনও কনকনে ঠান্ডা বিরাজ করছে এবং উত্তরের যে হিমেল হাওয়া, এই হিমেল হাওয়ায় মানুষকে পর্যুদস্ত অবস্থায় ফেলে দিয়েছে। আলাভি। মুকুল, ধন্যবাদ আপনাকে। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে জুলাইয়ের মাঝামাঝি সময় পুলিশের ছোড়া স্প্লিন্টারে চোখ হারিয়েছেন অনেকে। উন্নত চিকিৎসার আশায় ভর্তি হয়ে আছেন রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। দেশে যথাযথ চিকিৎসা না থাকায় বিদেশে নিয়ে চিকিৎসা করানোর দাবি তাদের। আলাল আহমেদের ভিডিও চিত্রে লায়লা নওশিনের রিপোর্ট। রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্র আরিফুল ইসলাম তনয় গত 18 জুলাই রাজধানীর শনিরাখড়ায় পুলিশের ছোড়া স্প্রিন্টার এসে লাগে আন্দোলনরত তনয়ের চোখে। তখন থেকে দৃষ্টিহীন এক চোখ নিয়ে ভর্তি আছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। এক চোখের আপনার টোটালি আমি দেখি না, এটাতে আপনার স্প্রিন্টার আছে আমার 2টা। বাম চোখের এটা বর্তমানে ডাক্তার বলতেছে বাম চোখে দেখার কোনো সম্ভাবনাই নাই, আর এটা হলো আপনার স্টোনায় বসানো আর কি চিন্তা ভাবনা করতেছে যে আপনার পাথরের চোখ বসাবে। একই দিনে যাত্রাবাড়ির সাইনবোর্ড এলাকায় পুলিশের ছড়রা গুলি এসে লাগে পটুয়াখালীর ব্যবসায়ী মোহাম্মদ নূর আলমের চোখে। এখন স্প্রিন্টার নিয়ে অনিশ্চিত এক লড়াইয়ে থাকা এই ব্যবসায়ী জানালেন নানা দাবি দেওয়ার কথা। 6টা গুলি আমার চোখে এখনো আছে, কিন্তু এই বাম চোখের গুলি একটাও বের করতে পারে নাই, আদৌ করতে পারবো না তারা বলছে। আর আমার চেস্টে 1 থেকে 150 প্লেট এখনো আছে, যা স্প্রিন্টার যেটা ওই প্লেটগুলো এখনো বের করা হয়নি। এমনকি আমার প্রাইভেট জায়গা, যেখানে প্রাইভেট জায়গা সেখানেও আমার স্প্রিন্টার ওখানেও লাগছে, ওগুলো এখন পর্যন্ত বের করা হয় না। এখন পর্যন্ত হসপিটাল আছে, কারণ কি বাইরের কথা বলে বারবার যে বাইরে গেলে আপনাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে আপনাদের জন্য, এই সমস্ত আশা নিয়ে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়টি পুরোটাই মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলে জানান দায়িত্বরত ছাত্র প্রতিনিধি। একটা পেশেন্ট যাদেরকে ডাক্তাররা মনে করেন যে ফরেন ট্রিটমেন্ট দরকার, তাদেরকে নিয়ে মেডিকেল বোর্ড হয়। এখন এই মেডিকেল বোর্ডে যে স্পেশালিস্ট ডাক্তাররা থাকে, তারা যদি অ্যাপ্রুভ করে বা তাদের যদি মনে হয় যে এই পেশেন্টটাকে বাইরে পাঠালে আউটকাম পজিটিভ আসবে, সেক্ষেত্রে শুধুমাত্র তাদেরকে বাইরে অ্যাপ্রুভ করা হয়। চোখ হারানো এই আহতদের প্রত্যাশা বিপ্লবের সৈনিক হিসেবে যথাযোগ্য মর্যাদা ও উন্নত চিকিৎসার। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।
গত 18 বছরেও দখলমুক্ত হয়নি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল ইহসান। আর এই কারণে শত শত কোটি টাকার জমিদাতা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর সৈয়দ আলী আশরাফের স্বপ্ন বাস্তবায়িত হয়নি এখনো। নামে বেনামে লোপাট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ইসলামাবাদ, জাকার্তা ও কায়রোতে পরপর কয়েক বছরের বিশ্ব মুসলিম মনীষী সম্মেলনে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ভিন্নধারার বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার শুরুতেই পরিচিতি পায় এই বিশ্ববিদ্যালয়। হায়ার এডুকেশন অন দ্য বেসিস অফ প্রিন্সিপালস অব হোলি কুরআন অ্যান্ড সুন্নাহ, এই মূলনীতির ভিত্তিতে এটি প্রতিষ্ঠার দায়িত্ব পান ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সৈয়দ আলী আশরাফ। 1986 সালে 6 সদস্যের দারুল ইহসান ট্রাস্ট গঠন করেন তিনি। সাভারের গণকবাড়িতে নিজের 13 একর জমি দান করে দেন বিশ্ববিদ্যালয়কে। নিজের থাকার অংশটুকু বাদে ধানমন্ডির 9A রোডের 21 নম্বর প্লটের নিজের 2টো বাড়িও দান করেন। 1993 সালে সরকারি অনুমোদন পায় বিশ্ববিদ্যালয়টি, কিন্তু 2006 সালে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তিতে ভাগ বসাতে আসে প্রভাবশালী একটি রাজনৈতিক মহল। এশারফ হোসেন নামে এক ব্যক্তি দুর্নীতি করেছিল, এই জন্য তাকে বিতাড়িত করা হয়েছিল। সে করল কি, 2006 সালে এই দারুল ইহসান ট্রাস্টের রেজিস্ট্রেশন ক্যান্সেল করবার জন্য একটি মামলা করলো সহকারী জজের আদালতে ঢাকাতে। সে রেজিস্ট্রেশন স্থগিত করবার জন্য আরেকটা দরখাস্ত করলো, কিন্তু কোর্ট রেজিস্ট্রেশন স্থগিত করলো না, রেজিস্ট্রেশন চললো। প্রতিষ্ঠাতা সৈয়দ আলী আশরাফের মৃত্যুর পর বাধাগ্রস্ত হতে থাকে শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকেও আসে নিষেধাজ্ঞা। ভিত্তিহীন মামলাগুলো আদালতে বাতিল হলেও আজও সম্পত্তি বুঝে পায়নি ট্রাস্টি বোর্ড। সম্প্রতি ঢাকার পুলিশ সুপার ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়। আমাদের তো বৈধ কমিটি, আমি বৈধ চেয়ারম্যান, কোর্ট অর্ডার দিয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও আসছে না, করছে না। তো আমরা তো এই ডাকাতের মতো জোর জবরদস্তি করে ঢুকতে চাই না। তারা তাদের মাছের বাজার, তরকারির বাজার এগুলো হলেই যথেষ্ট, লেখাপড়ার তো দরকার নেই তাদের। ট্রাস্টি দাবিদারদের বিরুদ্ধে হাজার হাজার জাল সার্টিফিকেট বিক্রি করে শিক্ষার্থীদের জীবন ধ্বংস করে দেওয়ারও অভিযোগ তাঁর। অনেক, মানে হাজার 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 লাখের 3টে ইউনিভার্সিটি অল্প আয়াসে লেখাপড়া না করে সার্টিফিকেট নিয়েছে, তাদের পয়সা দিয়ে সার্টিফিকেট নিয়েছে, কোটি কোটি টাকা তারা আয় করেছে। তবে ট্রাস্টের দাবিদার অন্য একটি পক্ষ বলছে তারাই বৈধ। সৈয়দ আলী আশরাফ মৃত্যু পর্যন্ত আসিল 9 জন, এটা বাড়তে বাড়তে 26 জনে পৌঁছাইছে। কেমন এই 26 জনের মধ্যে এই ফয়জল কবির যে এখন রাস্তায় দাঁড়ায় আছে, উনি একজন। 26 জনের যে বডি কন্টিনিউ করছিল, সেই বডি এইটার বিরুদ্ধে একটা কেস করছে কমিটির ব্যাপারে। আমার তো কমিটি নিয়ে তো সমস্যা। আচ্ছা, দারুল ইউনিভার্সিটি তো 2016 সালে বন্ধ হয়ে গেছে, বন্ধই আছে, এটা এখন আমরা কেউ খুলি নাই। ইন দি মিনটাইম উনি যেহেতু একটা নতুন কমিটি করার জন্য দরখাস্ত দিয়েছে, সেই দরখাস্তের বিরুদ্ধে আমরা আপিল করছে। আপিলে তার এই কমিটিটাকে স্টে করে দিয়েছে টিল ডিসপোজাল অফ দ্য কেস। কেমন, তো এই অবস্থায় ওনার তো এখানে আসা, এখানে করা, আর 3 জন থাকে। 3 জনের মধ্যে আমি একজন, তারেক সাহেব বলে একজন, আর ফয়জল কবির একজন। তখন ফয়জল কবির একাই আমাদের সাথে লড়ছে। গণকবাড়ির ক্যাম্পাসে গিয়ে দেখা যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বড় একটি অংশ কাপড়ের গোডাউন হিসেবে ভাড়া দেয়া হয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, সাভার, ঢাকা। টানা 2 দিন ব্রিটেন জুড়ে প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ে গাছ উপড়ে একটি প্রাইভেট কারের ওপর পড়ে এক ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। ওই ব্যবসায়ীর নাম কাহির হোসেন শাহিন। তার বাড়ি সিলেট জেলার ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর গ্রামে। শনিবার বিকেল 3টার দিকে বার্মিংহামের সার্টন কোফোল্ডের কাছে শাহিনের চলন্ত গাড়ির ওপর বিশাল একটি গাছ উপড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে ব্রিটিশ গণমাধ্যমে সবাইকে একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। ফিরে এলাম বিরতির পর। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়েছেন। 2 ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন প্রেসিডেন্ট আসাদ বিমানে করে দামেস্ক ছেড়েছেন, তবে তার গন্তব্য তাদের জানা নেই।
এদিকে বিদ্রোহীরা রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নিয়েছে। রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হাজার হাজার মানুষ রাজধানী জুড়ে উল্লাস করছেন ও স্বাধীন বলে স্লোগান দিচ্ছেন। কয়েক সপ্তাহ ধরে বিদ্রোহীরা সিরিয়ার একের পর এক শহর দখল করে আসছে। সবশেষ দামেস্ক দখলের মধ্য দিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের 24 বছরের শাসনের অবসান হলো। মহান বিজয় দিবস উপলক্ষে কানাডার টরন্টোর মুক্ত বুদ্ধি চর্চা সাংস্কৃতিক কেন্দ্র চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। কানাডার স্থানীয় সময় শনিবার শীতের সকালে শিশু কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাস জেগে ওঠে ক্যানভাসে। প্রতিযোগিতার বিষয় ছিল বাংলাদেশের ফুল, পাখি ও বিজয়ের ইতিহাস। চিত্রশিল্পী তাজউদ্দিন আহমেদ ও সৈয়দ ইকবাল প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন। এছাড়াও ছিলেন অভিভাবক ও মুক্ত বুদ্ধি চর্চার সাংস্কৃতিক কর্মীরা। আয়োজকরা জানিয়েছেন, নতুন প্রজন্মের মাঝে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরাই ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতার মূল লক্ষ্য। এবার নিটল ডাটা কৃষি সংবাদ। মুন্সিগঞ্জের বিস্তীর্ণ জমিতে চলছে আলু রোপণ। আলু আবাদে কৃষকদের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। গত বছরের তুলনায় এবার আমদানি করা হল্যান্ডের বাক্স বীজ আলুর দাম 3 থেকে 4 গুণ বেড়েছে। বিএডিসির বীজ ও সারেরও সংকট রয়েছে। বাড়তি উৎপাদন খরচ সহ বিভিন্ন কারণে চলতি মৌসুমে লোকসানের আশঙ্কা করছেন আলু চাষিরা। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নোয়াখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পাওয়ার গ্রিড ও প্রকৃতি জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় 22,000 ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক সবুজায়নে জোর দিয়েছেন বিশিষ্টজনেরা। সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারত বাংলাদেশকে অনুগত রাষ্ট্র হিসেবে দেখতে চায় বলে গণতান্ত্রিক অধিকার কমিটির দাবি। সংখ্যালঘু সম্প্রদায়কে আরো ভয়মুক্ত রাখার তাগিদ। সব স্তরে জবাবদিহিতা নিশ্চিত করে নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের আহ্বান। দলের কেউ অনৈতিক কাজ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। 18 বছরেও দখলমুক্ত হয়নি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল ইহসান। নামে বেনামে কোটি কোটি টাকা লোপাট। এবং ব্রিটেনে প্রচণ্ড ঝড়ে প্রাইভেট কারের ওপর গাছ পড়ে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী নিহত। টানা 2 দিনের বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।